তাহলে তোমার 10 অধ্যায় থেকে কী কী লাগবে জানো? বলতে পারবা কী কী লাগবে? 10 অধ্যায় থেকে জুলজি 10 চ্যাপ্টার থেকে কী কী লাগবে? কোনো আইডিয়া নাই? পড়ো না আগে জুলজি 10? এখান থেকে হ্যাঁ তা তো আছে। এখান থেকে তোমার কয়েকটা টপিকস আছে সিকিউর জন্য। কেন এরকম হবে? তারাও দেখি আবার নতুন করে ওপেন করে। শোনো, তোমাদের এইখান থেকে কী কী লাগবে সেটা হচ্ছে অ্যান্টিবডির গঠন লেখো খাতায়। এমনি সাজেশন দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে না? তাহলে অ্যান্টিবডির গঠন ইনফিনিটি স্টার, অ্যান্টিবডির গঠন পড়বা ইনফিনিটি স্টার দিয়ে। বুঝছো? অ্যান্টিবডির গঠন, কার্যপদ্ধতি, অ্যান্টিবডির গঠন ও কার্যপদ্ধতি খুব ভালো করে লাগবে, ঠিক আছে? প্রথম দ্বিতীয় মানে বিশেষ করে তোমার প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ লেখো। প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ, প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ, প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ লিখছ? প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ, প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা লেখা হয়েছে। প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, এই সবগুলো টপিক গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্টিবডির গঠন, কার্যপদ্ধতি, প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ, প্লাস দ্বিতীয়টাও লিখে রাখো, প্রথম প্লাস দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উদাহরণ। তবে বিশেষ করে প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণটাই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর লেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ইনফিনিটি স্টার, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ইনফিনিটি স্টার, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। হ্যাঁ হ্যাঁ আসো আসো, তোমার উদ্বাসী পরীক্ষা ছিল না? তাহলে প্রথম প্রতিরক্ষা স্তরের না না আজকে থেকে পরীক্ষা। হ্যাঁ রুটিন পাও নাই? কি বলো, এই রুটিন দিছি না তোমাদের? গ্রুপেও দিছি, সফট কপিও দিছি। সফট কপি দিছিলাম না গতদিন? হ্যাঁ সফট কপিও দিছি, সবই তো দিছি। আচ্ছা সফট কপি গ্রুপে আছে, যদি সফট কপি লাগে তাহলে আমাকে বের করে দিতে হবে। 20-21, তবে লাস্টের দিনে দেই না, আর ঈদের আগে কিন্তু 2টা পরীক্ষা দিতেই হবে তোমাদেরকে। কালকে কখন আসবা? কালকে তো আমাদের এখানে বড় প্রোগ্রাম আছে, ওই যে মেধা অন্বেষণ পরীক্ষা। কালকে এসে দিতে পারবা, 9টার দিকে এসে দিতে পারবা। পরশু দিতে পারবা, সমস্যা নেই, বাট কালকে আসলে 9টার দিকে এসো, তখন আমি থাকবো নি। 11টার দিকে মেধা অন্বেষণের পরীক্ষা, তাহলে 9টা থেকে 10টা 35। শুক্রবারে সারাদিন না, সকালবেলা থাকবো আমি ব্যাসে, ওরকম থাকবো না আমি। হ্যাঁ না না 8টা দিয়ে আমি থাকবো কিনা, থাকতেও পারি, 8টা 15 থেকে থাকতে পারি, 8টা 15। তাহলে আইসো 8টা 15-তে।
আমি কি সারাদিন কোচিংয়ে থাকবো? শুক্রবার তো ছুটি না। আচ্ছা, তাইলে প্রথম আমরা পড়বো প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ পড়বো। লেখো প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ। দেখি এবার বাড়াই দিই। ঠান্ডা তো হয়েছে মোটামুটি নাকি? প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ এই খেয়াল করো, প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ। এটা একটা সিকিউ টপিকস। বলতে পারবা প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? ত্বক, লোম, সিলিয়া। প্রথম প্রতিরক্ষা স্তরে দুই ধরনের প্রতিবন্ধকতা আছে, একটা আছে ভৌত প্রতিবন্ধক আর একটা আছে রাসায়নিক প্রতিবন্ধক। আমার কথা কি বুঝছো? তাহলে প্রথম প্রতিরক্ষা স্তরে কয় ধরনের প্রতিবন্ধক আছে বলো তো? দুই ধরনের, একটা আছে ভৌত প্রতিবন্ধক আর একটা আছে রাসায়নিক প্রতিবন্ধক। বলতে পারো প্রথম প্রতিরক্ষা স্তর সহজাত নাকি অর্জিত? সহজাত। থার্ড হচ্ছে অর্জিত। কারণ প্রথমে ত্বক, এটা কি তুমি অর্জন করছো নাকি এটা জন্মগতভাবে পাইছো? জন্মগতভাবে পাইছো। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে আর একটা পয়েন্ট মাথায় রাখবা, এটা হচ্ছে তোমার সহজাত বা জন্মগত। দুই নম্বর কথা, এরা স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? নন স্পেসিফিক মানে কি? নির্দিষ্ট। স্পেসিফিক মানে কি? নির্দিষ্ট। তাহলে এরা তোমার কি হবে বলো তো? নন স্পেসিফিক। ক্লিয়ার? তাহলে সহজাত অথবা জন্মগত। আর একটা কি বলো তো? নন স্পেসিফিক মানে কি? আগে আমাকে সেটা বলো তো। নন স্পেসিফিক মানে কি? অনির্দিষ্ট। তোমার ত্বক কি জীবাণু দেখে দেখে বাধা দেয় নাকি যে কোনো জীবাণুর বিরুদ্ধে বাধা দেয়? যে কোনো জীবাণুর বিরুদ্ধে বাধা দেবে। ত্বক কি বলবে যে তুমি অমুক জীবাণু, তোমাকে আমি আটকাবো না, ঢুকে যাও, এরকম বলবে? যে কোনো জীবাণুর বিরুদ্ধে বাধা দেবে না ত্বক। আমার কথা কি বোঝা গেছে? তাহলে ত্বক মূলত যে কোনো জীবাণুর বিরুদ্ধে বাধা দেয়। আচ্ছা, এই যে তোমার করোনার সময় করোনা হয়েছিল, তাই তো? এখন বলতে পারবা করোনার সময় যে করোনা হয়েছিল, এই করোনার বিরুদ্ধে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করছে না? এই অ্যান্টিবডি কি ইনফ্লুয়েঞ্জাকে বাধা দিবে? এই অ্যান্টিবডি কি টাইফয়েডকে বাধা দিবে? শুধু করোনাকে বাধা দিবে। আমার কথা কি বুঝছো? ক্লিয়ার হচ্ছে এতটুকু? তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আমাদের যে তৃতীয় প্রতিরক্ষা স্তর এটা নির্দিষ্ট, এটা অর্জিত প্লাস নির্দিষ্ট। বাট বাকি প্রথম আর দ্বিতীয় এটা কি হবে বলো তো? এটা হবে সহজাত আর নন স্পেসিফিক। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণগুলো এবার আমরা একটু পড়বো। জাস্ট উদাহরণগুলো জেনে প্রথম একটা দুইটা করে লাইন লিখলেই হবে। তাহলে এক নম্বরে আসলে ত্বক, দুই নম্বরে লোম, ত্বক, লোম, সিলিয়া। 3 নম্বরে সিলিয়া, ত্বক, লোম, সিলিয়া। বুঝছো? ত্বক, লোম, সিলিয়া লেখা হয়েছে। তারপর লেখো অশ্রু ও লালা। দরকার আলাদা আলাদা পয়েন্টও লিখতে পারো। অশ্রু, লালা, তাহলে পয়েন্ট বাড়বে। অশ্রু, লালা লেখা হয়েছে। তারপরে সেরুমেন সম্পর্কে আইডিয়া আছে? তোমাদের পড়াইছি কিন্তু আমি সেরুমেন সম্পর্কে। হ্যাঁ, সেরুমিনাস গ্রন্থি, এই যে কর্ণকুহরে ছিল, সেরুমিনাস গ্রন্থি থেকে তোমার, তাহলে সেরুমেন। বুঝছো? তারপরে পৌষ্টিক নালীর অ্যাসিড লেখো। পৌষ্টিক নালীর অ্যাসিড, এগুলোর জন্য কি কোনো কিছু শর্টকাট লাগবে তোমাকে? তুমি কয়েকবার রিডিং দিলেই পারবা। পৌষ্টিক নালীর অ্যাসিড লিখছো। রেশন জননতন্ত্রের অ্যাসিড, না ক্লাস চলবে। রেশন জননতন্ত্রের অ্যাসিড, রেশন জননতন্ত্রের অ্যাসিড। তারপরে মানে এই পর্যন্ত তুমি ভালো করে মাথায় রাখবা, এই রেশন জননতন্ত্রের অ্যাসিড পর্যন্ত। বাকি দু একটা জিনিস আছে ওটা না জানলেও চলবে, যেমন মাইক্রোবায়োম। তারপর হচ্ছে মলত্যাগ ও বমি। জাস্ট এই কয়েকটা জিনিস একটু তুমি মাথায় রাখতে পারো, যে তোমার যে প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণের মধ্যে কি কি পয়েন্ট আছে। ত্বক, লোম, সিলিয়া, অশ্রু, তারপরে লালা, সেরুমেন, পৌষ্টিক নালীর অ্যাসিড,
রেশন জননতন্ত্রে অ্যাসিড, মাইক্রোবায়োম, মলত্যাগ, বমি। পারবা প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণগুলো পরীক্ষাতে আসলে? টুকটাক কিছু পয়েন্ট আমরা পড়বো এগুলো সম্পর্কেও, তাহলে তোমাদের এমসিকিউটাও ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো এতটুকু? তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর এরা এদের, এখন বলো ত্বক ভৌত প্রতিবন্ধক নাকি রাসায়নিক প্রতিবন্ধক? ভৌত। আচ্ছা অ্যাসিড, রেশন জননতন্ত্রের অ্যাসিড, পৌষ্টিকনালীর অ্যাসিড, রাসায়নিক। বুঝতে পারছো? তাহলে খুব বেশি কঠিন কিছু বলো তো। সিলিয়া ভৌত প্রতিবন্ধক নাকি রাসায়নিক প্রতিবন্ধক? ভৌত প্রতিবন্ধক। লোম ভৌত নাকি রাসায়নিক? ভৌত প্রতিবন্ধক। বুঝছো এতটুকু? ঠিক আছে, এখন তাহলে আমরা এই সম্পর্কে একটু ডিটেল পড়বো। হ্যাঁ, পরের স্লাইডে যাই। প্রথমে আমরা ত্বক সম্পর্কে পড়ি। ত্বক, এবং এই ত্বক কিন্তু তোমার আসলে লাগবে। কেন লাগবে? প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা আছে না, তাহলে আমরা এর সাথে সাথে ওই প্রশ্নটাও পড়ে ফেলবো। এইটাও একটু নোট করো, প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। এর সাথে সাথে আমরা সিকিউ প্রশ্ন এটাও পড়ে ফেলবো, প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ। প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, বুঝে গেছে? ত্বক থেকে তুমি কি কি জানো অলরেডি বলতে পারো? ত্বক থেকে তুমি কি কি জানো? 1 নম্বর কথা, ত্বক আছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা? যদি পরীক্ষাতে আসে উত্তর কি হবে? ত্বক। আমার কথা কি বুঝছো? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা? ত্বক। বলো তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, হ্যাঁ? তাহলে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা বলো তো? যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। আর মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা? ত্বক। ক্লিয়ার সেই পর্যন্ত? আচ্ছা, এখন আসি, এই ত্বক ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। লেখো, ত্বক চারভাবে কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কয়ভাবে? চারভাবে কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ত্বক চারভাবে কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে এই সম্পর্কে আমাদের কিছু জিনিস একটু জানতে হবে। চারভাবে। প্রথম প্রশ্ন, ত্বক গাঠনিকভাবে কি বলতে পারবা? ত্বক আমাদের কি দিয়ে গঠিত হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি লিপিড? পড়াইছি কিন্তু এটা। প্রোটিন। কি ধরনের প্রোটিন ছিল বলো তো? গাঠনিক প্রোটিনের উদাহরণ মনে আছে? কেরাটিন, কাইটিন, কেরাটিন। তাহলে গাঠনিকভাবে ত্বক কি দিয়ে তৈরি? তোমার হ্যাঁ হ্যাঁ, ত্বক, চুল, নখে কেরাটিন ছিল না? তাহলে গাঠনিকভাবে এরা কেরাটিনময়। একটা লাইনই তুমি মনে রাখো, গাঠনিকভাবে কেরাটিনময়। পড়াইছিলাম কোষ শ্মশানে, পড়াইছি তো নাকি? গাঠনিকভাবে ত্বক কিময়? কেরাটিনময়। বায়ুরোধী, এই দুইটা কথা মাথায় রেখো, বাতাসকে রোধ করে, বায়ুরোধী। বায়ুরোধী। 2 নাম্বার, ত্বক সবসময় কি হয় বলো তো? প্রতিস্থাপিত হয় না? তোমার এখানে কেটে গেছে, এই কাটা দাগ কি থাকে নাকি আস্তে আস্তে প্রতিস্থাপিত হয়? প্রতিস্থাপিত হয় না? তাহলে ত্বক সবসময় প্রতিস্থাপিত হয়। ত্বক সবসময় প্রতিস্থাপিত হয়। সবসময় প্রতিস্থাপিত হয়। ত্বক সবসময় প্রতিস্থাপিত হয়। ক্লিয়ার? ত্বকের পিএইচ অম্লীয় নাকি ক্ষারীয় বলতে পারবা? অম্লীয়, অ্যাসিডিক পিএইচ। তাহলে 3 নাম্বার লিখবা, অ্যাসিডিক পিএইচ। ত্বকের পিএইচ কত বলতে পারবা তোমরা? এটা এমসিকিউতে আসতে পারে, 3 থেকে 5 লিখে রাখো, এমসিকিউতে আসতে পারে। ত্বকের পিএইচ কত? 3 থেকে 5। কেন 3 থেকে 5 বলতে পারবা? আমাদের ত্বকের 2 ধরনের গ্রন্থি থাকে, একটা ঘাম গ্রন্থি আর একটা শ্বেত গ্রন্থি। বুঝা গেছে? এখান থেকে যে ক্ষরণ হয় সেটা অম্লীয়, এই জন্য পিএইচ কত? 3 থেকে 5। ক্লিয়ার আছে এতটুকু? আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ঘাম গ্রন্থি আর শ্বেত গ্রন্থি থেকে তোমার অ্যান্টিবায়োটিক খরিত হয়। ঘাম গ্রন্থি ওই সিবেসিয়াস গ্ল্যান্ড আর সোয়েট গ্ল্যান্ড, ঘাম গ্রন্থি ও শ্বেত গ্রন্থি থেকে কি খরিত হবে বলো তো? ঘাম গ্রন্থি ও শ্বেত গ্রন্থি থেকে খরিত অ্যান্টিবায়োটিক। নাম বলতে পারবা ত্বক থেকে খরিত অ্যান্টিবায়োটিকের নাম? কে বলতে পারবা বলো?
অ্যান্টিবায়োটিকের নাম ডার্মিসাইডিন। ডার্মিসাইডিন, ওই ডার্ম মানে ত্বক না, ডার্মিসাইডিন, বুঝা গেছে? ডার্মিসাইডিন। এই জন্য ত্বককে বলা হয় আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ বলা হয়। এই জন্য ত্বককে কি বলা হয় বলতো? আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ বলা হয়। সেলফ ডিসইনফেক্টিং অর্গান, সেলফ ডিসইনফেক্টিং অর্গান বলা হয়, বা আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ, আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ। বুঝছো কিনা বলো, এতটুকু ক্লিয়ার? পারবা? তাহলে ত্বক থেকে এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে তোমাকে, যে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, চারভাবে কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে। গাঠনিকভাবে এরা কিময়? কেরাটিনময়, বায়ুরোধী। ত্বক সবসময় প্রতিস্থাপিত হয় অ্যাসিডিক পিএইচ 3 থেকে 5। তারপরে ঘাম গ্রন্থি আর শ্বেত গ্রন্থি থেকে খরিত অ্যান্টিবায়োটিক, নাম কি? ডার্মিসাইডিন। আর কি? এটা সেলফ ডিসইনফেক্টিং অর্গান হিসেবে কাজ করে। ক্লিয়ার? পারবা? আচ্ছা, ত্বক থেকে আমরা আরও কিছু জিনিস পড়বো, আরও কিছু জিনিস পড়বো। ত্বকের কয়টা লেয়ার বলতে পারবা? ত্বকের 3টা স্তর। ত্বকের কয়টা স্তর? 3টা স্তর। কি কি স্তর বলো তো? ত্বকের 3টা স্তর কি কি? এপিডার্মিস, ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, ডার্মিস। বুঝে গেছে? এপিডার্মিস, হাইপোডার্মিস, আর একটা কি বলতো? ডার্মিস। এপিডার্মিস, হাইপোডার্মিস, আরেকটা হচ্ছে ডার্মিস। এই যে এপিডার্মিস, এপিডার্মিস থেকে একটা লাইন পড়তে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে মৃত ও চাপা কোষে গঠিত। কি ধরনের কোষ দ্বারা গঠিত? মৃত ও চাপা কোষে গঠিত। এটা মৃত ও চাপা কোষ দিয়ে গঠিত। এই কোষটাকে বলা হয় স্ট্রাটাম কর্নিয়াম। স্ট্রাটাম কর্নিয়াম, এই কোষটাকে আমরা কি বলবো? স্ট্রাটাম কর্নিয়াম। পিএইচ কত পড়াইছি ত্বকের বলো তো? 3 থেকে 5। অ্যান্টিবায়োটিকের নাম কি? ডার্মিসাইডিন। বুঝছো? এই জন্য এটাকে কি বলা হয়? আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ বলা হয়। এই পর্যন্ত কোনো সমস্যা আছে বলো তো? আচ্ছা, এবার লেখো। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ত্বক থেকে পারবা না, আসলে যদি পরীক্ষাতে আসে লিখতে এগুলা। স্ট্রাটাম কর্নিয়াম, স্ট্রাটাম কর্নিয়াম। ক্লিয়ার হচ্ছে? স্ট্রাটাম কর্নিয়াম। তাহলে বাকি পয়েন্টগুলো থেকে আমরা টুকটাক কিছু জিনিস একটু পড়ে আসি, এখানেই লিখে দিই। আচ্ছা, প্রথমে আসি আমরা লোম। লোম কি কাজ করে বলো তো? লোম ধুলাবালি ময়লা প্রতিরোধ করে। ভেতরে যেতে দেবে বলো তো? তাই লোম কি করে? ধুলাবালি ময়লা প্রতিরোধ করে। জাস্ট একটু কিছু লাইন লিখবা, ধুলাবালি ময়লা প্রতিরোধ করে। ধুলাবালি ময়লা প্রতিরোধ করে লোম। ক্লিয়ার? সিলিয়া কোথায় থাকে বলতে পারবা? মূলত শ্বাসনালীতে থাকে। হ্যাঁ, ভালো বলছো। সিলিয়া মূলত কোথায় থাকে? শ্বাসনালীতে। সিলিয়া কোথায় থাকে? শ্বাসনালীতে থাকে। যেমন আমাদের এই যে সিলিয়াগুলা কি করে বলো তো? ধুলাবালির প্রশ্বাসের সাথে ঢোকে না ধুলাবালি, এই ধুলাবালিগুলা সিলিয়া কি করে? বাধা দেয় ভিতরে ফুসফুসের মধ্যে যেতে। বুঝা গেছে? আর এই শ্বাসনালীতে আমাদের মিউকাস থাকে। কি থাকে? মিউকাস। মিউকাস আঠালো, তাহলে এই ধুলাবালিগুলা কি করবে বলো তো? মিউকাস রেখে দিবে, এরপরে হাসির মাধ্যমে আমাদের এটা বেরোয় যাবে, হাসির মাধ্যমে। বুঝা গেছে? তাহলে এই শ্বাসনালীতে আর কে থাকে বলো তো? এর সাথে মিউকাস থাকে। এটাকে বলা হয় মিউকোসিলিয়ারি ব্যারিয়ার বলে। এটাকে কি বলা হয়? মিউকোসিলিয়ারি ব্যারিয়ার। এটাকে বলা হয় মিউকোসিলিয়ারি ব্যারিয়ার বলা হয়।
মিউকোসিলিয়ারি ব্যারিয়ার বলা হয়। বুঝছো এতটুকু? এবার আসো, অশ্রু ও লালাতে কি থাকে বলো তো? লাইসোজাইম এনজাইম থাকে। ভেরি গুড। অশ্রু আর লালা দুইটা একসাথে আমরা পড়বো। অশ্রু ও লালা দুইটাতে আমাদের কি এনজাইম থাকে? লাইসোজাইম এনজাইম থাকে। লাইসোজাইম এনজাইম থাকে। এই লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়া নাশক। এই লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়া নাশক। কোন কোন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে বলতে পারবা? কোন কোন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে? এটা এমসিকিউতে আসতে পারে, তুমি মনে রাখবা এসএসবি। এসএসবি। এস দিয়ে স্ট্রেপ্টোকক্কাস। এস দিয়ে কি বলতো? স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস। এস দিয়ে স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাস। বি দিয়ে ব্যাসিলাস। ব্যাসিলাস। ক্লিয়ার? তাহলে লাইসোজাইম ব্যাকটেরিয়া নাশক। কোন কোন ব্যাকটেরিয়াকে মারবে? এসএসবি, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, আর একটা কি বলতো? ব্যাসিলাস। স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, ব্যাসিলাস। এবার আসো সেরুমেন। এই সম্পর্কে তো আসলে কিছু পড়ানো না, এটা তো তোমাদের অবস্থান পড়াইছিলাম না বলতো? সেরুমেন কোথায় থেকে? বহিকর্ণের কর্ণকুহরে থাকে। বহিকর্ণের কর্ণকুহর বা অডিটরি মিটাস। পৌষ্টিকনালীর অ্যাসিড বলো, কোন অ্যাসিড পৌষ্টিকনালীর? HCl। কোথায় থাকে HCl? পাকস্থলীতে থাকে, তাই তো? তাহলে পাকস্থলীর অক্সিনটিক সেল, পাকস্থলীর অক্সিনটিক বা প্যারাইটাল সেল থেকে খরিত HCl। অক্সিনটিক বা পাকস্থলীর অক্সিনটিক বা প্যারাইটাল কোষ, অক্সিনটিক বা প্যারাইটাল কোষ থেকে, প্যারাইটাল কোষ থেকে কি করিতে হয়? HCl খরিত হয়। এর ফলে পাকস্থলীর পিএইচ কত হয় বলো তো? 1 থেকে 2। 1 থেকে 2। পাকস্থলীর প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে খরিত HCl, এটা কি জীবাণুকে মেরে ফেলবে, কারণ পিএইচ মাত্র কত? 1 থেকে 2। এবার বলো, রেশন জননতন্ত্রে কোন অ্যাসিড পরিপাকে ভূমিকা পালন করে? ল্যাকটিক অ্যাসিড। রেশন জননতন্ত্রের কোন অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। এটাও পরীক্ষাতে আসতে পারে, রেশন জননতন্ত্রের ল্যাকটিক অ্যাসিড। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো? রেশন জননতন্ত্রের ল্যাকটিক অ্যাসিড। বিশেষ করে মেয়েদের যোনিতে কিছু মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে পিএইচ কমায়, ফলে এখানে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া আসতে পারে না। বুঝছো? এখন কেউ যদি শুধু শুধু অ্যান্টিবায়োটিক খায়, তাহলে ওই মিথজীবী ব্যাকটেরিয়াগুলো বাঁচবে নাকি মারা যাবে? মারা যাবে। তাহলে ওখানে কে আক্রমণ করবে? ফাঁকা জায়গায় ক্ষতিকর ব্যাকটেরিয়া আক্রমণ করবে। কে আক্রমণ করবে? ক্ষতিকর ব্যাকটেরিয়া আক্রমণ করবে। তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে বলো তো? আচ্ছা, এখানে আমরা আরও কিছু জিনিস পড়ব প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে। আচ্ছা, একটু বড় করে দিই। প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে আমাদের আরও কিছু জিনিস পড়তে হবে, সেটা লেখো সিমেনে স্পারমিন। সিমেনে কে ব্যাকটেরিয়া নাশক করে বলো তো? সিমেনের স্পারমিন। ওই যে স্পার্মকে আমরা কি বলি? শুক্রাণু বলি না? তাহলে সিমেনের স্পারমিন। তারপরে লেখো দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ। দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ। ল্যাক্টোপারঅক্সিডেজ এগুলা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ। বুঝছো? সিমেনে স্পারমিন, দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ। ক্লিয়ার? পারবা? সিমেনে স্পারমিন, দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ। তুমি কোথায় নোট করতেছো? খাতাটা তো আনো নাই? হ্যাঁ, আচ্ছা, উদ্ভাসের? ও, ম্যাথ পরীক্ষা। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে বলো তো? তাহলে এবার আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে পড়ি। বলো তো, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উদাহরণগুলো বলতে পারবা?
ইন্টারফেরন তো বললাম, আর কি আছে? অনেকগুলা নাম তো বলতে হবে। এবার আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে জীবাণু চলে গেছে, রক্তে চলে গেছে, তাহলে রক্তের মধ্যে কিছু উপাদান, হ্যাঁ শ্বেত রক্তকণিকা, ভালো বলছি। শ্বেত রক্তকণিকার কে? দেখো আমি লিখে দিই, ফ্যাগোসাইট কোষ। 1 নম্বরে ফ্যাগোসাইট কোষ। আমাদের তাহলে দ্বিতীয় প্রতিরক্ষাস্ত্রের উদাহরণগুলো পড়বো, তারপরে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, অ্যান্টিবডির গঠন কার্যপদ্ধতি, এগুলো সব লাগবে, বুঝছো? তাইলে ফ্যাগোসাইট কোষ, ফ্যাগোসাইট কোষ লিখছো, ফ্যাগোসাইট কোষ। তারপরে লেখো ইন্টারফেরন, ইন্টারফেরন, ফ্যাগোসাইট কোষ, ইন্টারফেরন। জ্বর, কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম। মারণ কোষ, সহজাত মারণ কোষ, সহজাত মারণ কোষ বা এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, এনকে সেল। প্রদাহ, প্রদাহ, এটা কিভাবে মনে রাখবা? ফাইজা কম পড়ে, ফাইজা কম পড়ে, মদে আছে মারণ কোষ। বুঝতে পারছো কিভাবে মনে রাখবা? ফ দিয়ে ফ্যাগোসাইট কোষ, ফাইজা, ফ দিয়ে ফ্যাগোসাইট কোষ, তারপরে ই দিয়ে আসছে তোমার ইন্টারফেরন, তারপরে তোমার কি হবে বলো তো? জ দিয়ে জ্বর, জ দিয়ে জ্বর, তারপর ক দিয়ে কমপ্লিমেন্ট সিস্টেম, তারপরে ম দিয়ে মারণ কোষ, আর পরে দিয়ে প্রদাহ। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষাস্ত্রের উদাহরণ পারবা? তাহলে এর সাথে আমরা জাস্ট তৃতীয় প্রতিরক্ষাস্ত্রের উদাহরণগুলো একটু শিখে রাখি, এমসিকিউতে আসতে পারে। তৃতীয় প্রতিরক্ষাস্ত্রের উদাহরণ, জাস্ট উদাহরণগুলো জেনে রাখবো, বাট এটা তোমার সিকিউতে আসবে না। তৃতীয় প্রতিরক্ষা স্তর, আচ্ছা বলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সহজাত নাকি অর্জিত? সহজাত। সহজাত না, এগুলো কি কোনো কিছু অর্জন করা লাগছে? তাহলে এটা স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? নন স্পেসিফিক। তাহলে পাশে একটু লিখে রাখতে পারো, হ্যাঁ এটা জেনে রাখতে পারো, অনেকগুলো উদাহরণ তো আসতে পারে। প্রথম প্রতিরক্ষাস্ত্রের উদাহরণ আগেও বোর্ড পরীক্ষাতে আসছে, ঠিক আছে? তাহলে দ্বিতীয়টাও একটু পড়ে রাখো। দ্বিতীয় প্রতিরক্ষাস্ত্র তোমার সহজাত, আর হচ্ছে তোমার নন স্পেসিফিক, নন স্পেসিফিক, সহজাত নন স্পেসিফিক, একটু জাস্ট জেনে রাখো। তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তর কি হবে বলো তো? অর্জিত স্পেসিফিক, অর্জিত স্পেসিফিক। এবং তৃতীয় প্রতিরক্ষা স্তরের উদাহরণগুলো এবার আমাকে জানতে হবে। লিম্ফোসাইট, লিম্ফোসাইট, অ্যান্টিবডি, লিম্ফোসাইট, অ্যান্টিবডি আর স্মৃতিকোষ। লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ। এমসিকিউতে কিন্তু এগুলো আসবে পরীক্ষাতে, স্মৃতিকোষ বা মেমোরি সেল। লিম্ফোসাইট, অ্যান্টিবডি আর স্মৃতিকোষ। লিম্ফোসাইট, অ্যান্টিবডি আর কি বলতো? স্মৃতিকোষ। এই পর্যন্ত কোনো সমস্যা আছে বলো তো? আচ্ছা, এখন এই সম্পর্কে আমরা টুকটাক কিছু পড়তে হবে আমাদের। কোন জিনিসটা কি পড়া লাগবে না? ফ্যাগোসাইট কোষের উদাহরণ বলতে পারবা কারা? ফ্যাগোসাইটোসিস মানে তো জানো, জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়াকে বলে ফ্যাগোসাইটোসিস, বুঝা গেছে? অণুজীব আক্রান্ত কোষকে ভক্ষণ করার প্রক্রিয়াকে বলে ফ্যাগোসাইটোসিস, ক্লিয়ার? অণুজীব আক্রান্ত কোষকে ভক্ষণ, ওই ফ্যাগো মানে কি? ভক্ষণ করা, সাইটো মানে কি? কোষ, ওসিস মানে প্রক্রিয়া। কোন কোষ ভক্ষণ করবে? সাধারণ কোষ নাকি জীবাণু আক্রান্ত কোষ? জীবাণু আক্রান্ত কোষ। ফ্যাগোসাইট কোষ কি কি আছে বলো তো? হ্যাঁ, মনোসাইট আছে, আর ম্যাক্রোফেজ আছে, আর নিউট্রোফিল আছে, আর অনুচক্রিকা। লিখে রাখো, অণুর মামুনি। ফ্যাগোসাইট কোষের উদাহরণ কি? অণুর মামুনি। অণু দিয়ে অনুচক্রিকা, অণু দিয়ে অনুচক্রিকা। মা দিয়ে ম্যাক্রোফেজ, মা দিয়ে ম্যাক্রোফেজ। ম দিয়ে মনোসাইট, ম দিয়ে মনোসাইট। আর ন দিয়ে নিউট্রোফিল,
ন দিয়ে নিউট্রোফিল। তাহলে ফ্যাগোসাইট কোষের উদাহরণ পারবা? অনুচক্রিকা, ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। অনুচক্রিকা, ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল, এটা আসতে পারে। ফ্যাগোসাইট কোষ কারা কারা? ফ্যাগোসাইট কোষ কারা কারা পারবা না? ফ্যাগোসাইট কোষ কারা কারা পারবা না? অনুর মামনি। অনুচক্রিকা, ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। এবার আসো ইন্টারফেরন। ইন্টারফেরন সম্পর্কে পড়াইছি অলরেডি, বলো ইন্টারফেরন কি? ভাইরাস ও ক্যান্সার আক্রান্ত কোষের কি করে? ভাইরাস ও ক্যান্সার আক্রান্ত কোষকে মেরে ফেলে এনকে সেল। আর ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করে ইন্টারফেরন। এই দুটো তোমাকে ঘুলাবে কিন্তু পরীক্ষার হলে, আবারও বলতেছি, সো একটু কেয়ারফুল। ইন্টারফেরন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। লিখে রাখো যে কোনো একটা ফাঁকা জায়গায়, এখানে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, কিলার সেল মারবে না, মেরে ফেলবে। কিল করবে, ও কি বংশবৃদ্ধি রোধ করবে? ও তো কিলার সেল, মেরে ফেলবে। আর ইন্টারফেরন আছে বংশবৃদ্ধি রোধ করে। তাহলে ইন্টারফেরন সম্পর্কে একটু আমরা এখানে লিখি। ইন্টারফেরন, ইন্টারফেরন মনে রাখবা, এটা হচ্ছে রাসায়নিকভাবে কি হবে বলো তো? এটা গ্লাইকোপ্রোটিন। তোমাকে সবগুলা গ্লাইকোপ্রোটিনের উদাহরণ লিখে দিয়েছিলাম আমি। তোমার বইয়ে কি কি গ্লাইকোপ্রোটিন আছে এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তাহলে লিখে রাখো গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিনের উদাহরণ। গত ক্লাসে মনে হয় লিখে দিচ্ছিলাম গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিনের উদাহরণ। হেপারিন, হেপারিনের নাম শুনছো না? হেপারিন আছে মিউকোপ্রোটিন। হেপারিন, তারপরে লালা রসে মিউসিন থাকে, মিউকাসের মধ্যে মিউসিন থাকে। এই মিউসিনও তোমার গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন আছে, একটা আছে ইন্টারফেরন আর হচ্ছে হেপারিন, মিউসিন, দুইটাই বোর্ড পরীক্ষাতে আসছে। আচ্ছা, এখন আসো এই যে ইন্টারফেরন, এর কাজ কি? এটা হচ্ছে ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করে। ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করে। পারবা না? অণুজীবের মধ্যে তুমি ইন্টারফেরন সম্পর্কে পড়ছো, অ্যান্টিভাইরাল ড্রাগ। একবারে লিখে দিলাম। পরীক্ষাতে যদি আসে নিচের কোনটা অ্যান্টিভাইরাল ড্রাগ, তাহলে উত্তর কি হবে? ইন্টারফেরন। নিচের কোনটা অ্যান্টিভাইরাল ড্রাগ? তারপরে তুমি বোটানি 11তে পড়ছো ইন্টারফেরনের বাণিজ্যিক নাম। লিখে রাখো ইন্টারফেরনের বাণিজ্যিক নাম বিটাফেরন। বিটাফেরন ইন্টারফেরনের বাণিজ্যিক নাম। এবং বোটানি 11তে আরও একটা লাইন লেখা আছে যে ইন্টারফেরন কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, সেটাও একটু লিখে রাখতে পারো। হারপিস, হেপাটাইটিস, হারপিস, হেপাটাইটিস, প্যাপিলোমা জলাতঙ্ক। প্যাপিলোমা জলাতঙ্ক, হারপিস, হেপাটাইটিস, প্যাপিলোমা জলাতঙ্ক, এটা এইভাবে মনে রাখবা। হারপিস, হারপিস, হেপাটাইটিস, প্যাপিলোমা জলাতঙ্ক। হারপিস, হেপাটাইটিস, প্যাপিলোমা জলাতঙ্ক। পারবা? তাহলে ইন্টারফেরন সম্পর্কে আমাদের পড়া শেষ। ইন্টারফেরন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। আর গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন কি কি আছে? মিউসিন আর হেপারিন, বুঝছো? আর ইন্টারফেরনের কাজ কি? এটা হচ্ছে ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করে। অ্যান্টিভাইরাল ড্রাগ কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় বলো তো? হারপিস, হেপাটাইটিস, প্যাপিলোমা জলাতঙ্ক। বুঝছো এতটুকু? আচ্ছা, এবার আমাদের পরের টপিক কি ছিল? ইন্টারফেরনের পরে জ্বর ছিল, বুঝছো? জ্বর ছিল না? জ্বর থেকে আচ্ছা দেখি, তাহলে পারবা না? এই পর্যন্ত পারবা কিনা বলো? ঠিক আছে, আমরা জ্বরের পয়েন্টটা আলাদা লিখি। জ্বর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সর্বশেষ ধাপ আছে জ্বর। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সর্বশেষ ধাপ বা সর্বশেষ অস্ত্র। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সর্বশেষ অস্ত্র, সর্বশেষ অস্ত্র হচ্ছে জ্বর। আচ্ছা, আমাদের দেহতাপ নিয়ন্ত্রণ করে কে জানো? মস্তিষ্কের কোন অংশ দেহতাপ নিয়ন্ত্রণ করে? পড়াইছি কিন্তু আমি। হাইপোথ্যালামাস।
ওই যে মস্তিষ্কের চ্যাপ্টারে পড়ে আসছিলাম না মস্তিষ্কের কাজের মধ্যে, তাহলে দেহতাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? হাইপোথ্যালামাস। এটা একটু জানবা, বোর্ড পরীক্ষাতে আসতে পারে। আর একটা ইনফরমেশন জানতে হবে, জ্বর হয় কোন রাসায়নিক পদার্থের প্রভাবে বলো তো? পাইরোজেন। পাইরো মানে তাপমাত্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইরোজেন। পাইরোজেনের প্রভাবে তোমার জ্বর হবে। ক্লিয়ার হচ্ছে এতটুকু? এইটুকু একটু জানবা। আচ্ছা, এবার আসি আমরা কমপ্লিমেন্ট সিস্টেম। কি সম্পর্কে পড়বো? কমপ্লিমেন্ট সিস্টেম সম্পর্কে পড়বো। কমপ্লিমেন্ট সিস্টেম থেকে একটা জিনিসই জেনে রাখো, ডিটেইলে আমি যাবো না, কারণ ডিটেইল তোমার আপাতত লাগবে না এখন। কমপ্লিমেন্ট সিস্টেম কি দ্বারা গঠিত, জাস্ট এইটুকু জানতে হবে। কমপ্লিমেন্ট সিস্টেম কি দ্বারা গঠিত হয় বলতে পারবা? কমপ্লিমেন্ট সিস্টেম কি দ্বারা গঠিত হয়? বি ধরনের প্লাজমা প্রোটিন দ্বারা গঠিত হয়। 20, জাস্ট এই লাইনটা একটু মনে রাখবা। কমপ্লিমেন্ট সিস্টেম বি ধরনের প্লাজমা প্রোটিন দ্বারা তৈরি। কমপ্লিমেন্ট সিস্টেম বি ধরনের প্লাজমা প্রোটিন দ্বারা তৈরি, মনে থাকবে? কমপ্লিমেন্ট সিস্টেম বি ধরনের প্লাজমা প্রোটিন দ্বারা তৈরি। ক্লিয়ার? কমপ্লিমেন্ট সিস্টেম বি ধরনের প্লাজমা প্রোটিন দ্বারা তৈরি। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? কমপ্লিমেন্ট সিস্টেম বি ধরনের প্লাজমা প্রোটিন দ্বারা তৈরি। এবার আসি প্রদাহ। প্রদাহ থেকে তেমন কিছুই নাই। ওই যে তোমার মৌমাছি কামড় দিলে বা পিঁপড়া কামড় দিলে জায়গাটা কেমন হয় বলো তো? ফুলে যায়, লাল হয়ে যায়, গরম হয়, ব্যথা হয়, পারবা না? তাহলে প্রদাহ থেকে কি কি পড়বা? জায়গাটা কেমন হবে বলো তো? ফুলে যাবে, লাল হবে, গরম হবে, ব্যথা হবে। বুঝছো? আচ্ছা, এবার আসি আমাদের ওই যে আর একটা পয়েন্টই বাকি আছে, সেটা কি পয়েন্ট বলো তো? এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল বা সহজাত মারণকোষ বা সহজাত। তোমাদেরকে এই চ্যাপ্টারকে আগের দিন পড়ানো হয়েছিল একদিনও? কি পড়াইছিলাম ওই দিন? বি সেল টি সেল সম্পর্কে টুকটাক একটু পড়াইছিলাম, অত মানে অত বেশি দূর যাওয়া হয় না, তাই তো? ঠিক আছে, তাহলে ন্যাচারাল কিলার সেল বা এগুলো তো পড়াইনি না? ন্যাচারাল কিলার সেল বা সহজাত মারণকোষ, এটা কি জাতীয়, মানে রাসায়নিকভাবে এটা কি বলতে পারবা? লিম্ফোসাইট জাতীয়। ওই যে লিম্ফোসাইটকে আমরা ভাগ করি না, বি সেল, টি সেল আর এনকে সেল, 3 প্রকার। তাহলে এটা লিম্ফোসাইট জাতীয়, লিম্ফোসাইট জাতীয়। বুঝা গেছে? আর কি পড়তে হবে এখান থেকে? এরা হচ্ছে ভাইরাস ও ক্যান্সার আক্রান্ত কোষকে মেরে ফেলে। ভাইরাস ও ক্যান্সার আক্রান্ত কোষকে মেরে ফেলে। ভাইরাস ও ক্যান্সার আক্রান্ত কোষকে মেরে ফেলে। কোষকে মেরে ফেলে। বুঝছো? ভাইরাস ও ক্যান্সার আক্রান্ত কোষকে মেরে ফেলে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে বলো তো? ভাইরাস ও ক্যান্সার আক্রান্ত কোষকে মেরে ফেলে, পারবা? আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর শেষ। আমাদের 2টা প্রশ্ন পড়া, 3টা প্রশ্ন পড়া হয়ে গেছে। প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ পড়ছি, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উদাহরণ পড়ছি, প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা পড়ছি। 3টা প্রশ্ন পড়া শেষ না? পারবা পরীক্ষাতে আসলে? আমরা আর আজকে একটা প্রশ্ন পড়ব, অ্যান্টিবডির গঠন পড়ব। বুঝা গেছে? আর নেক্সট দিন এমসিকিউ সলভ করবো নি, আর হচ্ছে তোমার ওই হ্যাঁ, আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা পড়ে ফেলবো নি। ঠিক আছে? তাহলে আর হচ্ছে অ্যান্টিবডির কার্যপদ্ধতি পড়বো নি নেক্সট দিন। ঠিক আছে? আচ্ছা, অ্যান্টিবডির গঠন। তোমাদের এরপরে আর কোন চ্যাপ্টার বাকি থাকতেছে বলো তো? এরপরে তোমাদের আর কোন চ্যাপ্টার? জুওলজি 2 বাকি থাকতেছে, তাই তো? 2 আর 11, তাই তো? 2, 3, 11। আর ওইদিকে বোটানি 4 পড়াইছি। অনুজীব পড়াইছিলাম মনে হয়, অনুজীব পড়াইছি। হ্যাঁ, আমিই পড়াইছি অনুজীব, আমার মনে আছে। 5 পড়ানো হয়েছে, 6, 7, 8 কি পড়ানো হয়েছে? 6 পড়াইছি, আমিই পড়াইছি। তাহলে 7 হয় নাই না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের এল মাপও পড়াইছে মনে হয়। 7, 8 বাকি আছে। 8, 9, 10, 11। আসলে আরও তো 1 মাস সময় আছে আমাদের হাতে, শেষ হয়ে যাবে, টেনশনের কিছু নাই। 1 মাস তো সময় আছে এখনো হাতে, বুঝছো?
জুলজিতে বাকি হচ্ছে ওই প্রথম দিকে হাইড্রা আর ওই তো ওই 2 নাম্বার আর 11 নাম্বার খুব বেশি পড়া নাই, বুঝছো? আর 11 নাম্বার তো পারার কথা, এটা তো ম্যাথ টাইপের পড়াশোনা, একদিন দেখালে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদিন দেখালে হয়ে যাবে না, খুব বেশি বাকি না। আমরা তো টেনশনে ছিলাম যে শেষ করতে পারবো কিনা, বুঝছো? আসলেই তো জাস্ট এত অল্প সময়ের মধ্যে আসলে তাও যতটুকু পারা যায় আমি কিন্তু গোছানোর চেষ্টা করছি, বুঝছো, অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তাহলে এখন আমরা অ্যান্টিবডির গঠনটা পড়ি। অ্যান্টিবডির ছবিটা তোমাকে আঁকাতে হবে প্রথমে, বুঝছো? অ্যান্টিবডির ছবি। শুক্রবার কি 4টা অধ্যায় রেখে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বারবার একই জিনিস জিজ্ঞেস করতেছো, তোমার কি কনফিউশন লাগতেছে নাকি? না 4টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না, শুনছি এক্সাম কখন টাইম হ্যাঁ হ্যাঁ, তুমি আইসো ওই সকালের দিকে আইসো। এইরকম করে ছবি আঁকাতে পারবা? বলো, আঁকাতে পারবা? তাহলে অ্যান্টিবডি দেখতে কেমন? ওয়াই আকৃতির। এটা তো বুঝতেই পারছো অ্যান্টিবডি দেখতে কেমন, ওয়াই আকৃতির। এখন অ্যান্টিবডি তৈরি করে কে বলো তো? আগে এটা জানতে হবে তোমাকে। বি লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করে কে? বি লিম্ফোসাইটের প্লাজমা সেল। চিত্র অ্যান্টিবডি। অবশ্যই ছবি প্র্যাকটিস করবা, বই আরও সুন্দর করে আসছে, আপাতত আমি যতটুকু বুঝছি ততটুকু আঁকাইলাম। বই দেখে আরও সুন্দর করে ছবি এখনো প্র্যাকটিস করবা। আমরা ছবি মার্কিং পরে করবো, আগে অ্যান্টিবডি সম্পর্কে একটু জেনে আসি। বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটের প্লাজমা সেল। বি লিম্ফোসাইটের প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইটের কোন সেল অ্যান্টিবডি তৈরি করে? প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে। আমার কথা কি বুঝছো? এখানে কিছু চেইন আছে, এখানে কি আছে বলো তো? কিছু চেইন আছে। কি কি চেইন আছে দেখো তো, কয়টা চেইন আছে এখানে ছবি দেখে বলো তো? না না, 1 2 3 4, কয়টা চেইন? 4টা চেইন বা শৃঙ্খল। এই যে দেখো, 1টা 2টা 3টা 4টা। এবার আমি তোমাকে দেখাই, এটা আছে হালকা চেইন বা হালকা শৃঙ্খল। কয়টা আছে হালকা শৃঙ্খল? 2টা আছে। এটা আছে ভারী শৃঙ্খল। কয়টা আছে ভারী শৃঙ্খল? 2টা আছে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে হালকা শৃঙ্খল 2টা, ভারী শৃঙ্খল 2টা। আর এই যে এখানে বন্ধন আছে না, কয়টা বন্ধন আছে? 3টা। এই বন্ধনকে কি বলা হয় জানো? ডাইসালফাইড বন্ধন। ডাইসালফাইড বন্ধন, ডাই সালফাইড বন্ধন, বুঝছো? ডাইসালফাইড বন্ধন। আর এটা আছে কবজা অঞ্চল। এই যে এখানে যে এই এরিয়াটা, এটা কি অঞ্চল? কবজা অঞ্চল। ক্লিয়ার হয়েছে এতটুকু? আচ্ছা, আর কিছু অঞ্চল আছে স্থায়ী অঞ্চল আর পরিবর্তনশীল অঞ্চল। স্থায়ী অঞ্চল আর পরিবর্তনশীল অঞ্চল, যেমন এই যে উপরের দিকের এতটুকু, এই যে উপরের দিকের এতটুকু, বুঝছো? এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল অঞ্চল। কি অঞ্চল? পরিবর্তনশীল অঞ্চল। কেন পরিবর্তনশীল? এটা পরিবর্তন হয়। অ্যান্টিবডি কাকে ধরে বলো তো? অ্যান্টিজেনকে ধরবে। অ্যান্টিবডি কাকে ধরবে? অ্যান্টিজেনকে ধরবে। তাহলে অ্যান্টিজেনের আকার কি সবসময় সেম হয় নাকি বিভিন্ন রকম হয়? তাহলে এটার আকার চেঞ্জ করা লাগবে না ধরার জন্য। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। পরিবর্তনশীল অঞ্চল। আর এই যে এটা হচ্ছে স্থায়ী অঞ্চল। এই যে এখান থেকে শুরু করবা পুরো এই পর্যন্ত, এটা হচ্ছে স্থায়ী অঞ্চল। স্থায়ী অঞ্চল। এই পর্যন্ত কোনো সমস্যা আছে বলো তো? সমস্যা আছে? এবার তোমার পয়েন্ট দিয়ে দিয়ে কিছু কথাবার্তা লিখতে হবে, অল্প কিছু কথাবার্তা লিখলেই হয়ে যাবে। তুমি 1 নাম্বার পয়েন্টে লিখবা ভারী শৃঙ্খল ও হালকা শৃঙ্খল। কয়টা কয়টা করে আছে বলো তো? ভারী শৃঙ্খল 2টা, হালকা শৃঙ্খল 2টা। বুঝা গেছে? আর কি লিখবা? এর ওজন লিখতে পারো, ভারী শৃঙ্খলের ওজন লিখতে পারো 50 থেকে 70 কিলো ডাল্টন। হালকা শৃঙ্খলের ওজন 23 কিলো ডাল্টন, মেবি 23 কিলো ডাল্টন। 23 কিলো ডাল্টন। পারবা না লিখতে? বুঝা গেছে? এরপরে তুমি 2 নাম্বার পয়েন্টে লেখো ডাইসালফাইড বন্ড। 2 নাম্বার পয়েন্টে কি লিখবা? ডাইসালফাইড বন্ড। কয়টা আছে ডাইসালফাইড বন্ড? 3টা। কার কার মাঝখানে বলো তো?
ভারী শৃঙ্খলের মধ্যে একটা, ভারী শৃঙ্খলের মধ্যে একটা, দুইটা ভারী শৃঙ্খলের মধ্যে একটা, আর ভারী শৃঙ্খল আর হালকা হালকা শৃঙ্খলের মধ্যে দুইটা। এই ছবির দিকে তাকাই দেখো, এই যে দুইটা ভারী শৃঙ্খলের মধ্যে একটা না, আর হালকা ভারীর মধ্যে কয়টা? দুইটা। তাহলে টোটাল বন্ধন কয়টা? তিনটা। ওইভাবে লিখবা যে ভারী শৃঙ্খলের মধ্যে দুইটা, আর ভারী ও হালকা শৃঙ্খলের মধ্যে, সরি, ভারী শৃঙ্খলের মধ্যে একটা, আর ভারী ও হালকা শৃঙ্খলের মধ্যে দুইটা। ক্লিয়ার সেই পর্যন্ত? পারবা? আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্টে লেখো কব্জা অঞ্চল। 3 নম্বর পয়েন্টে কি লিখবা? কব্জা অঞ্চল। এটা হচ্ছে সবচেয়ে নমনীয় অঞ্চল, কব্জা অঞ্চল। কব্জা অঞ্চল জাস্ট একটা লাইনই লিখবা, এইটা অ্যান্টিবডির সবচেয়ে নমনীয় অঞ্চল। বুঝছো এতটুকু? এবার আসো লাস্ট পয়েন্টে, স্থায়ী অঞ্চল ও পরিবর্তনশীল অঞ্চল। স্থায়ী অঞ্চল ও পরিবর্তনশীল অঞ্চল। বোঝা গেছে? স্থায়ী অঞ্চল বা পরিবর্তনশীল অঞ্চল। এই যে পরিবর্তনশীল অঞ্চল, এটা কতবার পরিবর্তন হতে পারে দেখো। এখান থেকে কি লিখতে পারো তুমি? লিখতে পারো, দেখো, হালকা শৃঙ্খলের উপরের হাফ, উপরের অর্ধেক, ভারী শৃঙ্খলের উপরের মানে তোমার 4 ভাগের উপরের 1 ভাগ, বুঝো নাই? 4 ভাগের উপরের 1 ভাগ মানে উপরের 1/4, আর হালকা শৃঙ্খলের উপরের অর্ধাংশ। এরা কি হিসেবে কাজ করে? পরিবর্তনশীল অঞ্চল হিসেবে কাজ করে। কেন? কারণ এটা অ্যান্টিবডি ধরার জন্য। বুঝা গেছে? এবং এটা কতবার পরিবর্তন হতে পারে এটা একটু লিখে রাখো, 100 মিলিয়ন বার। এটা কতবার পরিবর্তন হতে পারে? 100 মিলিয়ন বার। মানে আমার বডিতে 100 মিলিয়ন জীবাণু ঢুকলেও ওর কোনো সমস্যা নাই। 100 মিলিয়ন জীবাণু ঢুকলেও ওর কোনো আসলে সমস্যা নাই। কিন্তু আমাদের বডিতে কি 100 মিলিয়ন জীবাণু ঢুকতে পারে? কখনো পারে না। বুঝা গেছে? মানে আমাদের অ্যান্টিবডি সবসময় প্রস্তুত, যেভাবেই হোক না কেন। বুঝছো? 100 মিলিয়ন জীবাণু ঢুকলেও কোনো সমস্যা নাই, অ্যান্টিবডি ওই জীবাণুকে ধরবে। এটা 100 মিলিয়ন বার পরিবর্তন হতে পারে। এটাকে বলা হয় তালাচাবি। বুঝছো? এটাকে কি বলা হয় বলো তো? তালাচাবি। এই যে এখানে অ্যান্টিজেন ধরার যে অংশটা, এটাকে বলে তালা। ধরো প্যারাটপ আর এপিটপ সম্পর্কে একটু পড়াতে হবে। ধরো এই যে এটা আছে তোমার অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টিজেন। এখানে অ্যান্টিজেনটা কি বলতো? তালা। অ্যান্টিজেনটা কি বলতো? তালা। বুঝা গেছে? আর এই যে অ্যান্টিজেন ধরার একটা অংশ আছে না অ্যান্টিবডির, অ্যান্টিজেন ধরার যে অংশটা অ্যান্টিবডির, এটাকে বলে প্যারাটপ। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? প্যারাটপ। এই প্যারাটপ আসলে চাবি হিসেবে কাজ করে। প্যারাটপ কি হিসেবে কাজ করে? চাবি। তাহলে অ্যান্টিবডির অংশ কোনটা বলো তো? প্যারাটপ। অ্যান্টিবডির অংশ কোনটা? প্যারাটপ। এবং এটা কি হিসেবে কাজ করে? চাবি হিসেবে কাজ করে। বুঝা গেছে? আর অ্যান্টিজেন, আর এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে যুক্ত হবে না, এই যে অ্যান্টিজেনের যে অংশটা এর সাথে যুক্ত হচ্ছে, সেটাকে বলা হয় এপিটপ। বাংলায় লিখি এপিটপ। তাহলে অ্যান্টিজেনের অংশ কোনটা বলো তো? এপিটপ। এ ফর অ্যান্টিজেন, এ ফর এপিটপ। আর অ্যান্টিবডির অংশ কোনটা? প্যারাটপ। অ্যান্টিজেন এখানে কি? তালা। আর চাবি কোনটা? প্যারাটপ। 5 দিয়ে মনে রাখতে পারো, প দিয়ে প্যারাটপ, চ দিয়ে চাবি। প দিয়ে প্যারাটপ, চ দিয়ে চাবি। এই পর্যন্ত কোনো সমস্যা আছে বলো তো? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা অ্যান্টিবডির প্রকারভেদ আজকে পড়বো নাকি নেক্সট দিন পড়বো? তোমরা বলো। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা অ্যান্টিবডি কার্যপদ্ধতি পড়বো, মানে ওই রিলেটেড অ্যান্টিবডির কথাবার্তা পড়বো নি। সাথে আর কি বাকি আছে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। আর কিছু বাকি আছে? ঠিক আছে, আর সাথে এমসিকিউ সলভ করবো নি। আর সবাই একটু আইসো, তোমরা এই যে 2 জন গতদিন আসো নাই, তোমরা কি ভাগ করে নিছো নাকি বলো তো? আমার তো তাই মনে হচ্ছে যে গতদিন যারা আসে নাই তারা আজকে আসছে, আবার সামনের দিন তো তোমাদের খুঁজে পাওয়া যাবে না। না, আমি পরীক্ষা ছিল জন্য আসতে পারিনি।